করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু, প্রাণহানি ছাড়ালো ৬০০, নতুন শনাক্ত ১৭৬৪ জন। কমেছে পরীক্ষা অনুপাতে শনাক্তের হার। করোনাকালীন বাস ভাড়া দ্বিগুণ বাড়ানোর সুপারিশ, যাত্রী নেওয়া হবে অর্ধেক, ট্রেনের টিকিট মিলবে অনলাইনে, বাড়ছে না অভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া। ভারতে লকডাউন তুলে দেওয়ার প্রস্তুতি হিসেবে চালু হলো আনলক 1, পর্যায়ক্রমে খুলবে বিভিন্ন প্রতিষ্ঠান। রোববার থেকে খুলছে মদিনার পবিত্র মসজিদে নববী। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসল ৩০তম স্প্যান, আর বাকি ১১টি। দৃশ্যমান ৪.৫ কিলোমিটার সেতু, প্রতিকূলতা সামলে চলছে কাজ। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যুর রেকর্ডে কোভিড-১৯ শনাক্তের ১২তম সপ্তাহ পার করল বাংলাদেশ। তবে কমেছে নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার। কর্মস্থল খুলে দেওয়ার আগের দিনের স্বাস্থ্য বুলেটিনে সব স্থাপনা ও প্রতিষ্ঠানে হাত ধোয়া, শারীরিক দূরত্ব বজায় রাখা, থার্মোমিটার ও জীবাণুনাশক ব্যবহার নিশ্চিতের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কোভিড-১৯ সংক্রমণের ১২তম সপ্তাহ শেষে দেশে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬০০। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৮ জন এবং এ পর্যন্ত মৃত্যু ৬১০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৭%। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে জানানো হয়, ২৪ ঘন্টায় ৯,৯৮৭ জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হন ১,৭৬৪ জন। নমুনা পরীক্ষার বিপরীতে এ হার ১৭.৬৬%। আগের দিন যা ছিল ২২.৩৩%। মারা গেছেন রেকর্ড ২৮ জন। আরও ৩৬০ জন সুস্থ হয়ে ওঠায় মোট কোভিড জয়ী সংখ্যা দাঁড়ালো ৯,৩৭৫ জন। বর্তমানে আইসোলেশন আছেন ৫,৫২৯ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২,৮৯০ জন। রোববার থেকে অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরছে জনচলাচল আর কর্মপরিবেশ। তাই স্বাস্থ্য বুলেটিনের শুরুতেই সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধে দেওয়া হয় প্রয়োজনীয় নির্দেশনা। প্রতিটি স্থাপনা ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ও ব্যবস্থাপকগণ আবশ্যিকভাবে আপনার প্রতিষ্ঠানে থাকতে হবে। যেমন হাত ধোয়ার ব্যবস্থা, দূরত্ব বজায় রাখার ব্যবস্থা, থার্মোমিটার থাকা এবং যথেষ্ট পরিমাণে জীবাণুনাশক ব্যবহারের সুবিধা থাকা। মাস্ক ব্যবহার না করলে জরিমানারও হুঁশিয়ারি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আপনি কাজে বেরোবেন, আপনাকে নিজেকে সুরক্ষিত করে বেরোবেন। অবশ্যই মাস্ক পরা অত্যাবশ্যক এবং জরুরি। মাস্ক না পরলে আপনি অনেক ক্ষেত্রে জরিমানার সম্মুখীন হতে পারেন। নতুন করে ঢাকায় আরও একটি ল্যাব যুক্ত হওয়ায় দেশে এখন কোভিড-১৯ শনাক্তে মোট পরীক্ষা কেন্দ্র দাঁড়িয়েছে ৫০টি। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করবেন রিপোর্টার আজহার লিমন। আমন্ত্রণ আজকের বিশ্লেষণে। করোনা সংকটের ৮৪তম দিনে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক ২৮ জন রোগী মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫,০০০ ছুঁই। কোভিড পরিস্থিতির আজকের বিশ্লেষণে তুলে ধরব নানা তুলনামূলক চিত্র। শুরুতেই গেল ২৪ ঘন্টার সার্বিক চিত্র। গেল ২৪ ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে ৯,৯৮৭ জনের নমুনা, যাদের মধ্যে কোভিড শনাক্ত হয়েছে ১,৭৬৪ জনের দেহে। মৃতের সংখ্যা গেল ২৪ ঘন্টায় ২৮ জন, মোট মৃতের সংখ্যা ৬১০ জন। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন রোগী, মোট সুস্থ হলো এ নাগাদ ৯,৩৭৫ জন রোগী। গেল সপ্তাহে ঈদের পরদিন বাদে সব দিনই ১,৫০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। গতকালই সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছিল ২,৫২৩ জন এবং আক্রান্তের হারটাও বা শনাক্তের হারটাও গতকাল বেশি ছিল ২২.৩৩%। ৩০ মে আক্রান্তের হার আমরা দেখছি ১৭.৬৬%। আজ শনাক্ত করা হয়েছে ১,৭৬৪ জন রোগী। দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে আক্রান্ত যে ৫টি দেশ, সেই ৫টি দেশের শনাক্তের হারের একটু তুলনা করতে চাই। ভারতে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬,১১,৫৯৯ জন রোগীর, যাদের মধ্যে তারা শনাক্ত করতে পেরেছে ১,৭৩,৭৬৩ জনের দেহে। প্রতি ১০০ জনকে পরীক্ষা করে তারা মোটামুটি ৫ জনের দেহে করোনা পাচ্ছে। পাকিস্তানে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করেছে ৫,৩২,০৩৭ জনের, যাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৬,৪৫৭ জনের। বাংলাদেশের ক্ষেত্রে প্রতি ১০০ জনে ১৫ জন। এ পর্যন্ত বাংলাদেশে পরীক্ষা করা হয়েছে
2,97,054 জনের নমুনা, যাদের মধ্যে কোভিড শনাক্ত হয়েছে 44,608 জনের দেহে। এভাবে আমরা মৃতের হারও বিশ্লেষণ করেছি। আমরা দেখেছি যে দক্ষিণ এশিয়ার যে আক্রান্ত 5টি দেশ, এর মধ্যে শ্রীলঙ্কায় মৃতের হার সব থেকে কম, 1 জনের কম, এবং এর পরে কিন্তু বাংলাদেশ রয়েছে। বাংলাদেশে প্রতি 100 জনে 2 জনের কম রোগী মৃত্যুবরণ করছে। এই ছিল আজকের বিশ্লেষণে। করোনাকালীন বাস ভাড়া দ্বিগুণ বাড়ানোর সুপারিশ করেছে বিআরটিএ। যাত্রী বহন করা যাবে অর্ধেক সিটে। এদিকে রোববার থেকে চালু হতে যাওয়া 8 জোড়া আন্তনগর ট্রেনেও অর্ধেক টিকিট বিক্রি হবে। তবে অনলাইনে ছাড়া টিকিট মিলবে না, আর মাস্ক ছাড়া লঞ্চে উঠতে দেওয়া হবে না। এদিকে গণপরিবহনের ভাড়া বাড়ানোর সুপারিশ অগ্রহণযোগ্য বলে জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। 2 মাসের অচলাবস্থা ভেঙে আবারও সচল হচ্ছে দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থা। রোববার থেকে 8 জোড়া ট্রেনের মাধ্যমে উন্মুক্ত হচ্ছে রেলপথ। শনিবার দুপুরে রেল ভবনে ট্রেন চলাচলের বিস্তারিত তুলে ধরে ব্রিফ করেন রেলমন্ত্রী। তিনি জানান, অনলাইনে টিকিট কাটতে হবে, ট্রেনে থাকবে না কোনো খাবার সার্ভিস, অবশ্যই পরতে হবে মাস্ক। একটা ট্রেনের যদি ক্যাপাসিটি হয় আপনার 500 সিটের, তাহলে সেখানে আমরা 250 সিট বিক্রি করব। পরীক্ষামূলক, যেটা সরকারও দেখছে আগামী 15 জুন পর্যন্ত কি অবস্থাটা দাঁড়ায় গণপরিবহন চলার ফলে। এবং সরকার তো সবসময় চায় যে একটি দেশ স্বাভাবিক অবস্থায় চলুক, এই অস্বাভাবিক অবস্থা তো কেউ কামনা করে না। রেল যেহেতু আমাদের সরকারি প্রতিষ্ঠান, কাজে সরকারি সিদ্ধান্ত ব্যতি রেখে আমরা রেলে ভাড়া বাড়াতে পারি না। কাজে এই মুহূর্তে আমরা সেই চিন্তা করছি না, আমরা রেলের ভাড়া যা আছে তাই থাকবে। এদিকে সরকারি নির্দেশে সোমবার থেকে মহাসড়কে বাস চালাতে বিআরটিএ কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছে মালিক পক্ষ। এ সময় সব পক্ষের মতামতের ভিত্তিতে বাসে অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে ভাড়া প্রায় দ্বিগুণ করার সুপারিশ আসে। 80% ভাড়া প্রতি প্যাসেঞ্জার, সাপোজ 20 জন যদি হয়, ওই 20 জনের উপরে 80% ভাড়া বৃদ্ধি হিসেবে নেওয়ার সুপারিশ করা হয়েছে আজকের মিটিং। এদিকে নৌপথে যাত্রী পরিবহনেও চলছে ব্যাপক প্রস্তুতি। সদরঘাটের সবগুলো গ্যাংওয়েতে জীবাণুনাশক টানেল বসানো হয়েছে। প্রত্যেকটি গেটের টিকিট কাউন্টারে দূরত্ব নিশ্চিত করতে রং দিয়ে চিহ্নিত করা হচ্ছে। এছাড়া লঞ্চে সামাজিক দূরত্ব মেনে যাত্রী পরিবহন তদারকিতে সক্রিয় থাকবে বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহন করলেও অভ্যন্তরীণ রুটে কোনো ফ্লাইটে ভাড়া বাড়বে না বলে জানিয়েছে অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন। রোববার থেকে অভ্যন্তরীণ 3টি রুটে ফ্লাইট চালু করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনা সংকটে 2 মাস বন্ধ থাকার পর 1 জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে চালু হতে যাচ্ছে ফ্লাইট। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ঢাকা থেকে এই 3টি রুটে প্রতিদিন চলবে মোট 24টি ফ্লাইট। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বিমানবন্দর কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপে সন্তোষ জানান বিমান প্রতিমন্ত্রী। 1 জুন থেকে আভ্যন্তরীণ রুটে বিমান চলবে। বিমানের সাথে সাথে আমাদের যে প্রাইভেট এয়ারলাইন্স নভো এবং ইয়েস বাংলা, তারাও তাদের ফ্লাইট অপারেট করবে। বিমান চালানোর ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনা এবং সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই পদক্ষেপগুলো আমরা নিয়েছি। সম্মানিত যাত্রী সাধারণের প্রতি আমাদের অনুরোধ, তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে প্রতিটি ফ্লাইটে 50% বেশি যাত্রী নেওয়া যাবে না। এরপরও ভাড়া বাড়ানো হবে না বলে জানিয়েছেন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ও নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক। যদিও ভাড়া বাড়ানো উচিত, কিন্তু এই মুহূর্তে আমরা ভাড়া বাড়াচ্ছি না, কারণ মানুষের মধ্যে এমনি এখন ট্রাভেলের একটা নেগেটিভই আছে, তার মধ্যে যদি ভাড়া বাড়ে আরেকটা নেগেটিভই হবে। তো একটা নরমালসিতে আসলে তখন আমরা দেখবো যে কি অবস্থা হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় কোনো যাত্রীর শরীরের তাপমাত্রা 99 ডিগ্রি ফারেনহাইট থাকলে তাকে ওই ফ্লাইটে নেওয়া হবে না। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এদিকে কর্মস্থলে ফিরতে নৌ ও সড়ক পথে শনিবার ছিল মানুষের ঢল। সকাল থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও মানিকগঞ্জের দৌলতদিয়া, পাটুরিয়া ঘাটের মতো ঢাকার প্রবেশ মুখগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যে যার মতো করে পেরেছেন ঢুকেছেন রাজধানীতে।
কয়েকদিনের মতো শনিবারও পাটুরিয়া দৌলতদিয়া এবং কাঁঠালবাড়ির শিমুলিয়া নৌরুটে রাজধানীমুখী মানুষের ঢল। ফেরিতে কে কার আগে উঠবেন এমন প্রতিযোগিতায় যেমন মানা হচ্ছে না শারীরিক দূরত্ব, তেমনি প্রশাসনের বারবার সতর্কতা সত্ত্বেও গাদাগাদি করে করোনা ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন তারা। ফেরিতে পদ্মা পাড়ি দেওয়ার পর ঢাকামুখী যাত্রীরা শিকার হন দুর্ভোগের। গণপরিবহন না থাকার অজুহাতে রাজধানীতে প্রবেশে গুনতে হচ্ছে কয়েক গুণ ভাড়া। ভেঙে গেলে যেখানে দেখা যাচ্ছে ভালো একটা পরিবহনে 90 টাকা বা 100 টাকা দিয়ে ঘাটে থেকে গাড়ি যাইতে পারি, সেখানে আমরা 400 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি। তো ফেরির ভিতর অনেক গাদাগাদি করে আসছে, যেরকম বলছে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, কিন্তু সেভাবে তো আমরা আসতে পারতেছি। এখন গাড়িওয়ালারা জিজ্ঞাসা করছি, গাড়িওয়ালা অনেক ভাড়া চায়, কিন্তু এত ভাড়া দিয়ে আমাদের যাওয়ার মতো সম্ভব হচ্ছে না। তার মতো আরো অনেকেই ভোর থেকেই ঢুকতে শুরু করেন রাজধানীতে, তবে অনেকেরই ছিল না স্বাস্থ্য সুরক্ষার বালাই। সিটে বলছে যে 50 জন যাত্রীর মধ্যে 25 জন 35 জন ওরা যাত্রী নিয়ে বহন করতে পারবে, তাছাড়া পারবে না। মহাসড়কগুলোতেও দেখা যায় ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস, খেতে গাদাগাদি করে বসেন অনেকে। এই সুযোগে বাড়তি ভাড়া হাঁকেন চালকেরা। সিএনজি দিয়ে অটো দিয়ে অনেক কষ্ট হচ্ছে, আসা যাওয়া ভাড়াও দ্বিগুণ লাগছে, গাড়ি পাচ্ছি না, আর গাড়ি পেলে অনেক ভাড়া বেশি। সেদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে থাকবেন তারা। ট্রাফিক ম্যানেজমেন্ট আরো বেগবান করতে হবে, আমরা নতুন করে ঢেলে সাজাবো এবং একই সাথে আমাদের করোনা ম্যানেজমেন্টের যে করোনা কন্ট্রোলের যে কার্যক্রম আমরা শুরু থেকেই করছিলাম সেটিও আমরা চলমান রাখবো। গাবতলীতে রীতিমতো মূল সড়কেই তৈরি হয়েছে সিএনজি স্ট্যান্ড। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার সুন্দরবনে বেড়াতে গিয়ে পথ হারানো 6 কিশোর। এখনো তাড়া করছে আতঙ্ক, 999-এ ফোন করায় বাঁচে প্রাণ। করোনা দুর্যোগে পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে পদ্মা সেতুতে বসল 30তম স্প্যান। নদীর জাজিরা প্রান্তে 26 ও 27 নম্বর পিলারের উপর এই স্প্যান বসে, ফলে দৃশ্যমান এখন 4.5 কিলোমিটার সেতু। নানা প্রতিকূলতার মধ্যেও সেতুর কাজ অব্যাহত রাখাকে অন্যতম সাফল্য দাবি করেছেন প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। সকালের এক পশলা বৃষ্টি আর আকাশের ঘন কালো মেঘ এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। আগের দিন নির্ধারিত পিলারের কাছে স্প্যান নিয়ে যাওয়া হলেও বসানো যাবে কিনা তা নিয়ে তৈরি হয় সংশয়। তবে মেঘ কেটে যাওয়ার পর কাজে গতি ফিরে। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে কাজে নেমে আসে ধীর গতি। মাসে 3টির পরিবর্তে 2টি করে স্প্যান বসানোর পরিকল্পনা নিতে হয়। ঘূর্ণিঝড় আম্পানের কারণে কয়েকদিন পিছিয়ে যায় স্প্যানটি বসানোর কাজ। তবে পরিকল্পনা অনুযায়ী এই মাসের মধ্যে বসাতে পারাটাকে অন্যতম সাফল্য হিসেবে দেখছেন প্রকল্প পরিচালক। যেভাবে সারা পৃথিবীতে এবং বাংলাদেশে করোনার প্রভাব পড়েছে, যদিও এটা পুরোপুরি ভাবে আগের মতো পেস আমাদের নাই, আগের মতো যে অগ্রগতির হার কিছু কম, বাট আমরা কাজ চালিয়ে যেতে পারছি, এটা অবশ্যই একটা আমাদের সাফল্য। 30তম স্প্যান বসানোর মধ্য দিয়ে জাজিরা প্রান্তে একসাথে বসলো 16টি স্প্যান। মাঝে একটি স্প্যান বাকি রেখে তার পাশেই মাঝ নদীতে টানা আরো 12টি স্প্যান বসানো আছে। এ নিয়ে জাজিরা থেকে মাঝ নদী পর্যন্ত 28টি স্প্যানের কাজ শেষ হয়েছে। মাওয়া প্রান্তে বসানো আছে বাকি 2টি। বর্ষায় তীব্র স্রোতের কারণে চ্যানেলের মধ্যে পলি জমে গেলে ড্রেজিং করে কাজ চালিয়ে যাওয়ার জটিলতা তৈরি হয়। তাই আগামী বর্ষার আগেই জাজিরা প্রান্তে সবগুলো স্প্যান বসিয়ে ফেলার কাজ চলছে। আর একটি মাত্র স্প্যান বসানো গেলেই এই প্রান্তে একসঙ্গে টানা দৃশ্যমান হবে 29টি স্প্যান। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। সৌদি আরবে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় মদিনার পবিত্র মসজিদে নববী খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার থেকেই মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে পারবেন। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। করোনা পরিস্থিতির যে স্বাভাবিক হয়ে আসছে সেটির আসলে প্রতিফলন সৌদি আরবে শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে সৌদি সরকারের কাছ থেকে সৌদি আরবের যেই পুরো দেশটিতে থাকা মসজিদগুলো উন্মুক্ত হওয়ার সংবাদ পেয়েছি। তবে সবশেষ মদিনার মসজিদে নববী 31শে মে রোববার থেকে উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে মসজিদে প্রবেশের ক্ষেত্রে। প্রাথমিকভাবে প্রায় 40% মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারবেন এবং সেক্ষেত্রে পুরুষদের জন্য 60টি দরজা ব্যবহারের জন্য খোলা হবে এবং মহিলাদের জন্য 4টি দরজা, মহিলা যেই অংশ আছে
আছে সেখানে 4টি দরজা ব্যবহার করে মহিলা মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে পারবেন। তো এটি আসলে অত্যন্ত একটি সুখকর সংবাদ বলা যায় যে অনেক মুসল্লি যারা প্রত্যাশা করছিলেন যে কবে নাগাদ এই মসজিদে নববী খোলা হবে, তো সেই প্রতিফলনটি আমরা দেখছি যে সৌদি আরবের সামগ্রিক পরিস্থিতি কিছু উন্নয়নের গ্রাফটা বেড়ে যাওয়ায়, অর্থাৎ দেশটিতে আক্রান্তের তুলনায় রিকভারি যারা হচ্ছেন, সুস্থ যারা হচ্ছেন, সেই পার্সেন্টেজটা বেড়ে যাওয়ায় মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে যারা আছেন সকলে প্রত্যাশা করছেন যে অচিরেই হয়তোবা এই মসজিদে নববীর পাশাপাশি হয়তোবা পবিত্র নগরী মক্কা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। একই দিনে দুইবার শপথ পড়ানো হলো হাইকোর্টের 18 বিচারপতিকে। ভার্চুয়াল শপথের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় শনিবার রাতে সুপ্রিম কোর্টে ডেকে আবারও 18 বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার রাত 10:45টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ানো হয়। সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে এই 18 জনকে ভার্চুয়ালি শপথ পড়ানো হয়েছিল। 29 মে 2 বছর ধরে অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা এই 18 জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। 2018 সালে 30 মে তাদের হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের বাঁচাতে এবার পুলিশই গড়ে তুলেছে স্বতন্ত্র প্লাজমা ব্লাড ব্যাংক। করোনা থেকে বেঁচে আসা রোগীদের কাছ থেকে প্লাজমা সংগ্রহের পর সেগুলো সরবরাহ করা হচ্ছে অন্যান্য রোগীর সেবায়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একক পেশা হিসেবে চট্টগ্রামে সবচেয়ে বেশি করোনা রোগে আক্রান্ত হয়েছে পুলিশ সদস্যরা, যার সংখ্যা অন্তত 250। এর মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন 41 জনের বেশি পুলিশ সদস্য। আর এখন সুস্থ হয়ে আসা সে পুলিশ সদস্যরা প্লাজমা দান করছেন মুমূর্ষু রোগীদের জন্য। প্লাজমা সংগ্রহ এবং সরবরাহ ব্যবস্থা গতিশীল রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি গঠন করতে যাচ্ছে প্লাজমা ব্লাড ব্যাংক। সুস্থ হয়ে আসা রোগীদের যাবতীয় তথ্য নিয়ে ডাটাবেস তৈরি করছে তারা। স্বইচ্ছায় এই প্লাজমা ব্যাংকে প্লাজমা দান করতে ইচ্ছুক তাদেরকে নিয়ে আমরা এই ডাটাবেজে অন্তর্ভুক্ত থাকবে এবং তাদের দেওয়া অ্যান্টিবডি আমরা পরবর্তীতে অসুস্থ পুলিশ সদস্য অথবা অসুস্থ নগরবাসীকে সরবরাহ করতে সক্ষম হব। মুমূর্ষু করোনা রোগীদের জীবন বাঁচাতে সুস্থ হয়ে আসা রোগীদের প্লাজমা থেরাপি এখন স্বীকৃত চিকিৎসা ব্যবস্থায় রূপ নিতে যাচ্ছে। চট্টগ্রামও পুলিশ কমিশনার নির্দেশনায় সীমিত আকারে প্লাজমা সংগ্রহ এবং রোগীদের মধ্যে সরবরাহ শুরু হয়েছে। মানুষকে কাউন্সিলিং এর মাধ্যমে এই প্লাজমা সংগ্রহের কাজটা করছে। আমাদের কাছে অসংখ্য ফোন আসছে, মানুষ এখন এই সহযোগিতা আমাদের কাছে কামনা করছে। আমি একজন না দুইজনকে প্লাজমাটা দিতে পারছি। আসলে প্লাজমাটা দেওয়াটা এটা কোনো ভয়ের কিছু না, এটাকে সবাই পজিটিভলি দেখেন। পুলিশের পক্ষ থেকে প্লাজমা সংগ্রহ এবং মুমূর্ষু রোগীদের মধ্যে সরবরাহকে ইতিবাচক হিসেবে দেখছেন চিকিৎসকরা। চট্টগ্রামে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া করোনা রোগীদের কোনো ডেটাবেজ নেই, অর্থাৎ তাদের ব্লাড গ্রুপটি শুধু এই অংশটুকু নেই, সেই অংশটুকু তৈরি করার কাজ করছে সিএমপি। চট্টগ্রামে প্রায় 2500 মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যারা নগরীর 3টি চিকিৎসা কেন্দ্রের পাশাপাশি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 30 টাকায় করোনা ভালো হওয়ার ডাক্তার তারেক আলমের ব্যবস্থাপনাপত্র কতটা কার্যকর তা নিয়ে গবেষণা করতে যাচ্ছে আইসিডিডিআরবি। ঢাকার 4টি করোনা হাসপাতালে এই গবেষণার অনুমতি চেয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ BMRC। রাশেদ লিমনের রিপোর্ট। 4 দিনেই করোনা মুক্তি। আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিনের সমন্বয়ে ডাক্তার তারেক আলমের ব্যবস্থাপত্রে সীমিত আকারে প্রয়োগে সুফল মিলেছে, এমনটাই দাবি করেন তিনি। এরই মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সহস্রাধিক রোগীর উপর প্রয়োগে সুফল মিলেছে বলে দাবি করা হয়েছে। এই ডোজ প্রয়োগ করেছে আরও কিছু হাসপাতাল। এবার বিষয়টি নিয়ে গবেষণা করতে যাচ্ছে আইসিডিডিআরবি। যুক্ত হয়েছেন প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করা দেশি বিদেশি 10 জন গবেষক। কুয়েতমন্ত্রী কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা ও মুগদা মেডিকেল গবেষণার জন্য নির্বাচন করা হয়েছে। একটা গ্রুপকে আমরা আইভারমেকটিন দিব, আরেকটা গ্রুপকে আমরা প্লাসিবো দিব। এটা তৃতীয় পক্ষ সায়েন্টিফিক ওয়েতে অ্যানালাইসিস করে দেখবেন যে আমার আইভারমেকটিন গ্রুপের রোগী বেশি রেসপন্স করছে নাকি প্লাসিবো গ্রুপের রেসপন্স করছে। প্রচুর পেশেন্ট আমাদের কাছে, খুব বেশি সময় লাগার কথা না। হোপফুলি আমরা মাসখানেকের আগেই এটার আনসারও বোঝা যাবে।
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বলছে, গবেষণার আবেদনে আইভারমেকটিনের পাশাপাশি সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা বাতিল হওয়া হাইড্রোক্সিক্লোরোকুইনের নাম থাকায় আবেদনটির রিভিউ কপি চেয়েছেন তারা। ওনাদেরকে একটা চিঠি দিয়েছে যেন ওনারা ওনাদের স্টাডি প্রোটোকলটা যেন রিভাইজ করে আমাদের কাছে জমা দেন। জমা দিলে আমরা সেই প্রোটোকলটা আশা করি আমাদের যে কমিটি আছে, কমিটি দেখে সেটার অনুমোদন দিবেন। এই গবেষণা ফলাফলের উপরই নির্ভর করবে করোনা চিকিৎসায় আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিনের ভবিষ্যৎ। এই প্রোটোকলটা যদি ইনশাল্লাহ আমরা 4-5 সপ্তাহের মধ্যে পেয়ে যাই, ওনাদের ফলাফলটা বা রাইট আপটা যেটা বিএমআরসি যদি অ্যাপ্রুভ করে, তাহলে আমার মনে হয় আমরা আইভারমেকটিন ইনশাল্লাহ আমাদের গাইডলাইনে নিয়ে আসতে পারবো। আর যে 2 সপ্তাহের মধ্যে ওনারা অতি ভালো রেজাল্ট দেখে, তাই আমি শিওর ওনারা সরকারকে রিকমেন্ড করবে যে আমরা এটা আগে শুরু করতে পারি, তাতে হয়তো কিছুটা সুবিধা হবে লোকজনের। অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় প্রথম এই দুটি ওষুধের সংমিশ্রণে করোনা প্রতিরোধে কাজ করতে পারে বলে এক প্রতিবেদন প্রকাশ করা হয়। ভারত, দক্ষিণ আফ্রিকা ও তানজানিয়া ওষুধ দুটি নিয়ে গবেষণার অনুমতি দিয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। ইউরোপে করোনা মোকাবিলায় সফলতার পর এবার ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি। করোনায় দেশটির রাজধানীতে বসবাসরত ধর্মপ্রাণ মুসলমানরা যেন নামাজ আদায় ও ইবাদত করতে পারেন, সেজন্য খুলে দেওয়া হয়েছে খ্রিস্ট সম্প্রদায়ের একটি গির্জা। বার্লিন থেকে সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্ট। এজন্য সংহতি, সহমর্মিতা আর সৌভ্রাতৃত্বের অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করল জার্মানি। প্রাণঘাতী করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া জার্মানির অধিকাংশ মসজিদগুলোতে যখন ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছিল, তখনই এগিয়ে এলো মধ্য বার্লিনের খ্রিস্ট সম্প্রদায়ের এভাঙ্গেলিয়ম মার্থা গির্জার সার্বজনীন কমিটি। করোনার সংকটে প্রার্থনার জন্য খুলে দেয়া হলো গির্জার মূল মিলনায়তন। আমি এই প্রথমবারের মতো গির্জায় নামাজ পড়লাম। দারুণ অভিজ্ঞতা, বলে বোঝানো যাবে না। এই গির্জায় নামাজের ইমামতি করতে পেরে আমি গর্বিত। আমি বলবো, এই মার্থা গির্জা আমাদের ইসলামের প্রতি দারুণ সম্মান দেখিয়েছে। যার যার ধর্ম তার কাছে শ্রদ্ধা ও বিশ্বাসের। এদিকে করোনার সংকটে মুসলমানদের প্রার্থনার জায়গা দিতে পেরে খুশি মার্থা গির্জার এই পাদ্রী। করোনা মহাসংকটে ভাবলাম ভিন্ন কিছু করি, যেন অন্য সম্প্রদায়ের মানুষের উপকার হয়। সবকিছু মিলিয়ে সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। এমন মহতী উদ্যোগ বিশ্বব্যাপী ছড়িয়ে যাক, মানুষে মানুষে তৈরি হোক বন্ধন। এখন পর্যন্ত জার্মানির মোট জনসংখ্যার 6.শতাংশ আর বার্লিনের 3.769 মিলিয়নের 9% মুসলিম স্থানীয় নাগরিকদের মতো সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। সাম্প্রদায়িকতা ধর্মের নামে হানাহানি কিংবা উগ্রবাদ নয়, বরং সম্প্রীতির এই অকৃত্রিম উদাহরণের মাধ্যমেই পৃথিবী হয়ে উঠতে পারে আরও মানবিক, সুশৃঙ্খল এবং প্রেমময়। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেশে প্রায় ঘটছে এসি বিস্ফোরণের ঘটনা, এতে ঘটছে প্রাণহানিও। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অফিস আদালত খোলার ঘোষণা দিয়েছে সরকার। আবারও সচল হবে অচল থাকা এসিগুলো। বিশেষজ্ঞদের শঙ্কা, বন্ধ থাকা এসি ব্যবহারে অধিক সতর্ক না হলে ঘটতে পারে বিস্ফোরণ সহ নানা দুর্ঘটনা। বিস্তারিত সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। বাসা থেকে অফিস, শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি ব্যবহার এখন সর্বত্র। ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এসি বিস্ফোরণের ঘটনাও। শীতের সময়টা বন্ধ থাকা এসি গ্রীষ্মকালে ব্যবহারের আগে সতর্ক করা হলেও নেই তেমন কোনো সচেতনতা। বিশেষজ্ঞরা বলছেন, রক্ষণাবেক্ষণের অভাব আর নিম্নমানের হওয়ায় সাধারণত এসি বিস্ফোরণ ঘটে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকে এসির ভেতরে পাইপের কোথাও ব্লকেজ হলে এসির ভেতরে উচ্চচাপ তৈরি হয়ে কম্প্রেসর ব্লাস্ট হতে পারে। এখানে ফ্যান আছে, সেগুলো পরিষ্কার করা হতে হবে, তার কম্প্রেসর ইত্যাদি মেইনটেনেন্স আছে, যেগুলো আমরা সার্ভিসিং বলি, এগুলো এক্সপার্ট লোককে অবশ্যই করাতে হবে। তাছাড়া এসি চালু করার পূর্বে ইলেকট্রিক লাইন, সার্কিট ব্রেকার, তার সুইচ, এগুলো সব ঠিক আছে কিনা এই দীর্ঘ সময় পরে সেগুলো অবশ্যই চেক করতে হবে। এসি দুর্ঘটনার জন্য এক নাগারে 8 ঘন্টার বেশি এসি চালানো এবং ইনস্টলেশন ত্রুটিকেই দুষছেন বিশেষজ্ঞরা। নিম্নমানের সরঞ্জামাদি যদি আমরা ব্যবহার করে থাকি বা লোড ক্যালকুলেশনে যদি ভুল করে থাকি, তাহলে দেখা যাবে যে সেখানে একটা শর্ট সার্কিট হচ্ছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এদিকে এসি বিস্ফোরণ বাড়ায় এই বিষয়টি তাদের কার্যক্রমের অন্তর্ভুক্ত করার কথা ভাবছে ফায়ার সার্ভিস।
এসি নিয়ে আসলে আমাদের ওইভাবে কোনো কার্যক্রম নেই। ভবিষ্যতে আমরা ফায়ার কোডের একটা আছে, ওইটার মধ্যে আমরা অতিরিক্ত লোড যাতে না হয় ওইটার করে মানে একটা হয়তো কোনো কিছু করবো আর কি। এটা আমাদের মাথায় চিন্তা ভাবনা আছে, একটা সমন্বিতভাবে আসলে চেক করা দরকার। ফায়ার সার্ভিসের পরিসংখ্যান 2019 সালে শুধু রাজধানীতে এসি বিস্ফোরণে 4 জন নিহত হয়েছে, দগ্ধ হয়েছেন 22 জন। সবশেষ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে 5 জন নিহত হওয়ার ঘটনায় প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। রাজধানীতে সুউচ্চ ভবন যত বেশি, তার কয়েক হাজার গুণ বেশি রয়েছে এসি। বিশেষজ্ঞরা বলছেন, শরীর শীতল করে দেওয়া যন্ত্রটি কখনো কখনো নীরব বোমাও যা বিস্ফোরণে ঘটায় প্রাণহানি। তো এইসব এসি বসানোর আগে এবং পরে রক্ষণাবেক্ষণ জরুরি। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 999-এ ফোন করে প্রাণ বাঁচল বেড়াতে গিয়ে সুন্দরবনে হারিয়ে যাওয়া 6 কিশোরের। শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে নৌ ও থানা পুলিশের সদস্যরা। এখনও আতঙ্কিত কিশোররা জানিয়েছেন তাদের হারিয়ে যাওয়ার লোমহর্ষক গল্প। জেলা প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। গহীন অরণ্যে পথ হারানো এই 6 কিশোরের ফিরে আসার গল্প হার মানাবে যে কোনো সিনেমাকে। 27 মে সকালে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে পূর্ব সুন্দরবনে ঢুকে পড়ে 6 বন্ধু জয়, সাইমন, জুবায়ের, মাইনুল, রহিম ও ইমরান। এক পর্যায়ে হারিয়ে ফেলে পথ। ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ে বিপদ। মোবাইলের ব্যালেন্স ফুরিয়ে যাওয়ায় স্বজনদেরও জানাতে পারেনি দুর্দশার কথা। এক পর্যায়ে জরুরি সেবা 999-এর কথা মনে পড়লে কল করে জয়। সুন্দরবনে 6 বন্ধু মিলে ঘুরতে যাই, আমরা ঘূর্ণিঝড়ের কবলে পড়ি, আমরা পথ হারিয়ে ফেলি। সন্ধ্যা হওয়ার পরে আমাদের মাথায় কোনো বুদ্ধি আসতেছিল না কি করব। তারপর 999-এ কল দেওয়ার বুদ্ধিটা আসে। আমরা কখনো ভাবতেও পারিনি যে বেঁচে ফিরতে পারবো। উদ্ধার না করলে আমরা তো মারা যাইতাম, 6টা জীবনে আমাদের চলে যেত। এরপরই বাগেরহাট পুলিশ সুপারের নির্দেশে বন বিভাগের সহায়তায় অভিযানে নামে শরণখোলা থানা ও নৌ পুলিশ। রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে তাদের উদ্ধার করা হয়। আমরা অনুমান ভিত্তিক তাদেরকে খোঁজ করতে থাকি এবং দীর্ঘ সময় ঝড়ঝঞ্ঝার ভিতরে এবং প্রচন্ড ঘূর্ণিপাতের মধ্যে আমাদের অনেক সময় লেগে যায়। এদিকে উদ্ধারে অংশ নেওয়া পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার। আমরা কৃতজ্ঞ যে মহান সৃষ্টিকর্তার প্রতি যে তাদেরকে আমরা জীবিত অবস্থায় তাদের পরিবারের কাছে তুলে দিতে পেরেছি। উদ্ধার হওয়া কিশোরদের বাড়ি শরণখোলা উপজেলার দক্ষিণ আমরাগাছিয়া গ্রামে। তাদের বয়স 16-17 বছর। সময় সংবাদ, বাগেরহাট। বুদ্ধ গয়া বিস্ফোরণ ও খাগড়াগড় কাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পশ্চিমবঙ্গে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির সক্রিয় সদস্য। তবে তার পরিবার ও গ্রামবাসী বলছেন করিম নামের ওই ব্যক্তি জঙ্গি নাশকতায় যুক্ত ছিলেন না। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। শুক্রবার মুর্শিদাবাদের সুতি এলাকা থেকে আব্দুল করিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দাবি, জেএমবি পশ্চিমবঙ্গ শাখার প্রধান সালাউদ্দিনের অন্যতম সঙ্গী এই করিম 2013 সালে বিহারের গয়া এবং 2014 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান হামলার সাথে জড়িতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে করিমের পরিবার পুলিশের এই অভিযোগ অস্বীকার করছে। আমার বড় ব্যক্তি ট্রাক্টর চালাতো, এমনি খুব ভালো ছেলে, সুন্দর ছেলে। আমরা পাশে হতে আমার কেউ হুলাই, আমার রক্তর কিছু নয়। যদি বন্যা বহে যায় আর রক্ত ফুটে যায়, আমার কিছু হবে না। যায় না। রাত 12:10-এ শুনছি যে কারিমকে কাশিমনাথে ধরেছে। কি কারণে ধরেছে এখন অবধি জানি না। তবে আমার যে মনে হয় যে এটা কোনো পরিকল্পনা মাফিক হয়তো কোনো হয়েছে, কিংবা হয়তো প্রশাসনের দিক থেকে কোনো ভুল ইনফরমেশন হয়েছে। এদিকে কোভিড-19 আক্রান্তের দিক দিয়ে বিশ্বে এখন 9ম স্থানে ভারত। এরই মধ্যে আগামী 1 জুন থেকে পশ্চিমবঙ্গের সব ধর্মীয় স্থান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ক্রিকেটের সবগুলো ম্যাচই পাতানো, কোনো ম্যাচই জুয়ার বাইরে নয়, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন আটককৃত ভারতীয় জুয়াড়ি সঞ্জীব চাওলা। 2000 সালে জুয়াড়িদের সঙ্গে লেনদেনের অভিযোগে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হন দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হ্যান্সি ক্রনিয়ে। এই ঘটনার প্রধান অভিযুক্ত ভারতীয় নাগরিক সঞ্জীব চাওলা। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, মানুষ যে ম্যাচ দেখে সবগুলো ম্যাচেরই ফল নির্ধারিত। সিনেমার পরিচালকের মতো পেছন থেকে কলকাঠি নাড়ে জুয়াড়িরা। দীর্ঘদিন ধরেই ক্রিকেটে ম্যাচ পাতানোর সঙ্গে তিনি জড়িত বলে স্বীকার করেছেন সঞ্জীব চাওলা।
এর পেছনে বিপজ্জনক আন্ডারওয়ার্ল্ড মাফিয়ারা জড়িত বলেও জানান এই জুয়ারি। জিজ্ঞাসাবাদে নিজের পরিবার ঝুঁকিতে আছে বলেও জানান সঞ্জীব চাওলা। জুয়ার সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে বেশি কিছু বললে তার পরিবারকে হত্যা করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ভারতীয় এই বুকি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 28 জনের মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 600, নতুন শনাক্ত 1764 জন, কমেছে পরীক্ষা অনুপাতে শনাক্তের হার। করোনাকালীন বাস ভাড়া দ্বিগুণ বাড়ানোর সুপারিশ, যাত্রী নেওয়া হবে অর্ধেক, ট্রেনের টিকিট মিলবে অনলাইনে, পারছে না অভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া। ভারতে লকডাউন তুলে দেওয়ার প্রস্তুতি হিসেবে চালু হলো আনলক 1, পর্যায়ক্রমে খুলবে বিভিন্ন প্রতিষ্ঠান, রোববার থেকে খুলছে মদিনার পবিত্র মসজিদে নববী। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসল 30তম স্প্যান, আর বাকি 11টি, দৃশ্যমান 4.5 কিলোমিটার সেতু, প্রতিকূলতা সামলে চলছে কাজ। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সবাইনিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সবাই অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সবাই।